ফারাক্কা বাঁধের 109টি গেট খুলল ভারত, বন্যার শঙ্কায় যেসব জেলা। হত্যা মামলায় ইনু গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। হাসানাত আব্দুল্লাহকে সিএমএইচে স্থানান্তর। 4000 আনসার সদস্যের বিরুদ্ধে মামলা। শেখ হাসিনা শপথ ভঙ্গ করেছিলেন, রিমান্ডে আনিসুল হক। বন্যায় 11 জেলায় 12 লাখ পরিবার পানিবন্দী, মৃতের সংখ্যা বেড়ে 23। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ফারাক্কা বাঁধের 109টি গেট খুলল ভারত, বন্যার শঙ্কায় যেসব জেলা। ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এর জেরে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে ভারত। সোমবার 26 আগস্ট ব্যারেজের 109টি গেটের সবগুলো খুলে দেওয়া হয়। এতে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ফারাক্কা ব্যারেজ প্রকল্প সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম নিউজ 18 বলেছে, ফারাক্কা বাঁধের এসব গেট খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের কয়েকটি জেলায়। বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন নদ নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন। সোমবার 26 আগস্ট ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমে এই আশঙ্কার কথা জানান তিনি। ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে, তবে স্বস্তির বিষয় এখনো নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার 77.34 মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেক পানি। ফারাক্কা ব্যারেজের আপ স্ট্রিমে পানির ধারণ ক্ষমতা 26.24 মিটার, বিপদসীমা 22.25 মিটার এবং সতর্ক সীমা 21.25 মিটার। ইতোমধ্যে আপ স্ট্রিমের ধারণ ক্ষমতা অতিক্রম করায় শনিবার থেকে খুলে দেওয়া হয়েছে অধিকাংশ গেট। ইতোমধ্যে 11 লাখ কিউসেকের বেশি পানি ছাড়া হচ্ছে ব্যারেজ থেকে। হত্যা মামলায় ইনু গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। 14 দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার 26 আগস্ট রাজধানীর উত্তরায় একটি বাসা থেকে তাকে আটকের পর নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত 21 আগস্ট তার বিরুদ্ধে হত্যা মামলা হয়। জানা গেছে, গ্রেপ্তারের পর মাইক্রোবাসে করে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ইনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব অভিযোগে তার সংশ্লিষ্টতার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় 14 দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। এর আগে গত 22 আগস্ট কেন্দ্রীয় 14 দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেপ্তার হন। গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মাধ্যমে তার 15.5 বছরের শাসনের অবসান হয়। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। সরকারের পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। 14 দল নেতা রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নামেও হত্যা মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে। হাসানাত আব্দুল্লাহকে সিএমএইচে স্থানান্তর। রাজধানীর সচিবালয়ে আনসার শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে নেওয়া হয়েছে। সোমবার 26 আগস্ট দুপুর 3:15টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতাল থেকে তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এখানে অনেক ক্রাউড, আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। শত শত মানুষ। হাসানাত আব্দুল্লাহর বিশ্রাম প্রয়োজন, তাই আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। আরো 48 ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখতে হবে। এরপর হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া যাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরো জানান, সচিবালয় আনসার ও ছাত্র সংঘর্ষণে আমাদের এখানে 60 জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্য থেকে 5 জনকে ভর্তি দেওয়া হয়েছে। 2 জনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল রোববার সকাল থেকে চাকরি জাতীয়করণ সহ নানা দাবিতে সচিবালয়ের বাইরে অবস্থান নেন আনসার সদস্যরা। এতে সচিবালয়ের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন কর্মকর্তা কর্মচারীরা। এমন পরিস্থিতিতে বিকালে অন্তর্বর্তী সরকারের
3 উপদেষ্টা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। পরে 8:30টার দিকে ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে বলে মন্তব্য করে সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একত্র হওয়ার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। স্ট্যাটাসে তিনি লেখেন, সবাই রাজতে আসেন, স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে। তার ডাকে সাড়া দিয়ে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে পৌঁছালে সেখানে তাদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ দুই পক্ষের অন্তত 60 জন আহত হন। ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সচিবালয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে তাদের চিকিৎসা চলছে। সচিবালয় অবরুদ্ধ থাকায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। জরুরি বিভাগে ওসিকে তাকে অক্সিজেন লাগিয়ে রাখা হয়েছে। 4000 আনসার সদস্যের বিরুদ্ধে মামলা। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় 4114 আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে 114 জনের নাম উল্লেখ করা হয়েছে। সোমবার পল্টন থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভুইয়া বাদী হয়ে মামলা করেন। জানা গেছে, এই মামলায় 95 আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। চাকরি জাতীয়করণের দাবিতে গতকাল রোববার দুপুর 12টার পর সচিবালয়ে বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন আনসার সদস্যরা। তাদের অবস্থানের কারণে সচিবালয়ে কেউ ঢুকতে বা বের হতে পারছিলেন না। সচিবালয়ে আনসারের এক দল সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ অনেককে আটকে রেখেছেন এমন খবর ছড়িয়ে পড়ে। পরে রাত 9টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর আবার তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান। এরপর আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ প্রায় 50 জন আহত হন। শেখ হাসিনা শপথ ভঙ্গ করেছিলেন, রিমান্ডে আনিসুল হক। রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবিকে জানিয়েছেন, রাগ অনুরাগের বশবর্তী হয়ে বিভিন্ন সময় একগুঁয়েমি সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী লীগ নেতারা এই উপলব্ধি ব্যক্ত করেছেন বলে ডিবির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ডিবির জেরার মুখে সাবেক আইনমন্ত্রী বলেন, 2018 সালে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন, কিন্তু শেখ হাসিনা ওই সময় রাগ করে কোটা বাতিল করে দেন। এর মাধ্যমে তিনি শপথ ভঙ্গ করেছেন। কারণ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় তিনি বলেছিলেন, কোনো ধরনের রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে তিনি সিদ্ধান্ত নেবেন না। শেখ হাসিনা সরকারের একজন মন্ত্রী হিসেবেও তিনি নিজেও এর দায় এড়াতে পারেন না বলে আনিসুল হক ডিবিকে জানিয়েছেন। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি জানায়, শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক মানসিকতার কারণে আজ দেশের এই অবস্থা হয়েছে। তিনি কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা নেতাদের কথা শুনতে চাইতেন না। যেভাবেই হোক তাকে ক্ষমতায় থাকতে হবে, এই মানসিকতা ছিল শেষ পর্যন্ত। পদত্যাগের আগের দিন 4 জুলাই ও এক প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন, আপনি শিক্ষার্থীদের চোখের ভাষা, মনের ভাষা বোঝার চেষ্টা করুন, প্রয়োজনে আমাকে বলি দিন, ছাত্রদের দাবির প্রতি একাত্মতা পোষণ করুন। প্রতিমন্ত্রীর ওই বক্তব্যের পর তাকে গণভবন থেকে বের করে দেওয়া হয়। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর থেকে প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগ নেতারা। বন্যায় 11 জেলায় 12 লাখ পরিবার পানিবন্দী, মৃতের সংখ্যা বেড়ে 23। চলমান বন্যায় 11 জেলায় মোট 12,38,048টি পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 57,01,204 জন। সোমবার একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী বর্তমান বন্যায় এখন পর্যন্ত পাওয়া তথ্যে 23 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন 2 জন। এই 23 জনের মধ্যে কুমিল্লায় 6 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 5 জন, খাগড়াছড়িতে 1 জন, নোয়াখালীতে 5 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন, লক্ষ্মীপুরে 1 জন ও কক্সবাজারে 3 জনের মৃত্যু হয়েছে। বন্যা আক্রান্ত ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার মোট 11 জেলায় 74 উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন পৌরসভা 550টি। 11 জেলায় মোট 12,38,048টি পরিবার পানিবন্দী। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 57,01,204 জন। পানিবন্দী ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্রয় দেওয়ার জন্য মোট 3,834টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে মোট 4,69,523 জন মানুষ এবং
2960টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। 11 জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট 645টি মেডিকেল টিম চালু রয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতল হ্রাস অব্যাহত আছে। বিগত 24 ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাগুলোতে উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং উজানের নদ-নদীর পানি সমতল হ্রাস অব্যাহত আছে। ফলে বর্তমানে ফেনী ও কুমিল্লা জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে। মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার নদীগুলোতে পানি সমতল বিপদসীমার নিচে নেমে এসেছে। আবহাওয়া সংস্থাগুলো তথ্য অনুযায়ী আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে।